হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। সবাইকে জানাই আমাদের ট্রেজার স্টাডির পক্ষ থেকে স্বাগত। কথায় আছে হিস্ট্রি যার ডব্লিউবিসিএস এর প্রিলিমস তার। তাহলে এই হিস্ট্রিতে যদি একটা সেফ স্কোর ক্যারি করা যায় তাহলে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস এর কথা ভাবতে হয় না। সেক্ষেত্রে মডার্ন ইন্ডিয়া থেকে কিন্তু খুব ইজিলি ভাবে একটা কম টাইম পিরিয়ডের মধ্য থেকে সেখানে আমরা খুব সহজেই আমরা কিন্তু নাম্বারটা ক্যারি করতে পারি। আজকে আমরা আলোচনা করব সেটা হলো গান্ধিয়ান এরা। কি গান্ধিয়ান এরা? দ্যাট মিন গান্ধিয়ান এরা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যখনই মহাত্মা গান্ধী নিয়ে আলোচনা করব এই ক্লাসটা এই গান্ধিয়ানেরা কি ক্লাসে মহাত্মা গান্ধী রেডের ক্লাসটাকে আমরা কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করে নেব। একটা পার্ট যেখানে আমরা আলোচনা করব সেখানে থাকবে গান্ধী যে ভারতের বাইরে সাউথ আফ্রিকাতে আন্দোলন নাটাল সত্যাগ্রহ, সেখানে থাকবে। পরবর্তী ক্লাসগুলো থাকবে চম্পারণ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ। এগুলোর 4 থেকে 5টি ক্লাসের মাধ্যমে এই গান্ধিয়ান এরা সম্পর্কে আমরা আলোচনা করব। চলো শুরু করব প্রথমেই এই মহাত্মা গান্ধীকে দিয়ে। মহাত্মা গান্ধী জন্মগ্রহণ কবে? বাট 2 অক্টোবর জন্মগ্রহণ করলেন। কোথায়? বর্ন 2 অক্টোবর পোরবন্দর। কোথায়? গুজরাটের পোরবন্দর, যেটা প্রিন্সলি স্টেটস যখন ছিল সেটা ছিল কাথিয়াওয়াড়। কি পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করলেন। কোথায়? পোরবন্দর। কত? 2 অক্টোবর 1869। এবং এই যে পোরবন্দর, এটা কোথায়? তখনকার সেই টাইমে কাথিয়াওয়াড়, গুজরাটের কাথিয়াওয়াড় পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করলেন। এবং এই মহাত্মা গান্ধীর বাবা ছিলেন কে? একজন মন্ত্রী, দেওয়ান। তার কে? মহাত্মা গান্ধীর বাবা। তার বাবা ছিলেন একজন দেওয়ার বা মিনিস্টার। কাথিয়াওয়াড় যে প্রিন্সলি স্টেট ছিল তার মন্ত্রী ছিলেন কে? তার মন্ত্রী ছিলেন এই মহাত্মা গান্ধীর বাবা। কে? একজন দেওয়ান। এবং তাহলে মহাত্মা গান্ধী ছিল, দেখো, এরিস্টক্রেট, একটা মন্ত্রীর বাড়ির ছেলে। তাহলে এই মহাত্মা গান্ধীর নিশ্চয়ই তার ফ্যামিলি সম্পর্কে আর কিছু বলতে হবে, খুব এরিস্ট্রোক্রেটিক বাড়ির ছেলে। দেন গান্ধীজি এই 1869 জন্মগ্রহণ করলেন এবং দিন 1869 থেকে 88 এই যে টাইম পিরিয়ডটা, কি 1869 থেকে 88 এই টাইমটা তিনি কি করলেন? পড়াশোনা করলেন। আমরা সবাই যেভাবে করি পড়াশোনা করি এবং পড়াশোনার সাথে সাথে আমরা নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করি। সো গান্ধীজি দিস টাইম স্পেন্ট টু বিল্ড হিজ ক্যারিয়ার ইন 1869 to 1888। ক্লিয়ার? দেন ইন 88 কি করলেন? এবং 88 এ তিনি চলে গেলেন লন্ডনে। কোথায় গেলেন? 1888 এ গেলেন লন্ডন। কোথায় গেলেন? 1888 এ গেলেন, ওয়েন্ট টু লন্ডন। দেন এই 88 কি জন্য গেছিলেন লন্ডনে? 88 এ তিনি গেছিলেন আইন নিয়ে পড়াশোনা করার জন্য, টু স্টাডি ল। আইন নিয়ে পড়াশোনা করার জন্য মহাত্মা গান্ধী কোথায় গেলেন? লন্ডনে গেলেন। এন্ড 1892 তে রিটার্ন টু ইন্ডিয়া। কোথায় ফিরে এলেন? ইন্ডিয়াতে ফিরে এলেন। তাহলে তিনি কবে লন্ডন গেলেন? লন্ডন গেলেন 1888 এবং সেখানে গেলেন কি জন্য? আইন নিয়ে পড়াশোনা করার জন্য। এবং সেখান থেকে ভারতে ফিরে এলেন কবে? ভারতে ফিরে এলেন 1892 তে। দেন 1893 went to সাউথ আফ্রিকা। তিনি কোথায় গেলেন? সাউথ আফ্রিকাতে গেলেন। কি জন্য সাউথ আফ্রিকাতে যাওয়ার পিছনে কারণটা কি ছিল? তিনি একজন সেখানে মার্চেন্ট, দাদা আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি, তার ক্লায়েন্ট
তার হয়ে একটা কেস লড়ার জন্য তিনি গেছিলেন সাউথ আফ্রিকাতে টু ফাইট এ কেস অফ দাদা আব্দুল্লাহ। এই দাদা আব্দুল্লাহর হয়ে একটা কেসে লড়ার জন্য তিনি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন। কত সালে? 1893 তে। দেন 1893 তে গিয়ে 1893 খ্রিস্টাব্দে তিনি যখন সাউথ আফ্রিকায় গেলেন, এই সাউথ আফ্রিকাতে গিয়ে তিনি কিন্তু সেখানে বর্ণ বৈষম্যের শিকার হলেন। কি এই যে হোয়াইট যারা ছিল, হোয়াইট রেসিজম, এবং তাদের কাছ থেকে যারা সাদা চামড়ার মানুষ, যারা সাদা চামড়ার সাহেব, তাদের কাছ থেকে তিনি কি হতে লাগলেন? অত্যাচারিত হতে লাগলেন, তিনি হিউমিলেট হতে লাগলেন সেই সময়। তাহলে গান্ধীজিকে একদিন এই 1893 তে সাউথ আফ্রিকা যাওয়ার পর গান্ধীজি একদিন সাউথ আফ্রিকার একটি জায়গা জোহান্সবার্গ থেকে প্রিটোরিয়াতে যাচ্ছিলেন। কোথায়? জোহান্সবার্গ টু প্রিটোরিয়া, একটা ট্রেনে করে, বাই ট্রেন। তিনি ট্রেনে করে একটা জায়গাতে একটা উইথ টিকিট, সঠিক মূল্যের সঠিক টিকিট দিয়ে গান্ধীজি যাচ্ছিলেন জোহান্সবার্গ থেকে প্রিটোরিয়া। কিন্তু গান্ধীজি যখন জোহান্সবার্গ থেকে প্রিটোরিয়া ট্রেনে যাচ্ছিলেন, সেই সময় সাহেবরা কি করলো? সেই সময় সাহেবরা গান্ধীজিকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। এই গান্ধী যখন ট্রেন থেকে নামিয়ে দেবে, ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, গান্ধীজির মাথার মধ্যে স্ট্রাইক করলো যে এখানে তিনি এইভাবে যদি অত্যাচারিত হতে থাকেন, তিনি একজন শিক্ষিত, একজন এরিস্টোক্রেট মানুষ, তাকে যদি এইভাবে অত্যাচারিত হতে হয়, তাহলে এখানকার যারা লেবার শ্রেণীর মানুষ, যারা এখানে কাজের জন্য এসছে, তাদের কি অবস্থা? তিনি কি করলেন? তাদের সবার সাথে কথা বললেন, তিনি তাদের সবাইকে একত্রিত করার চেষ্টা করলেন। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার, এই যে যখন গান্ধীজি এই যে সব শ্রেণী মানুষের সঙ্গে কথা বলতে গেলেন, এই সময় সাউথ আফ্রিকাতে তিন ধরনের ইন্ডিয়ান ছিল, 3 টাইপস অফ ইন্ডিয়ানস। সাউথ আফ্রিকাতে 3 ধরনের ইন্ডিয়ান ছিল। কারা? একটা হচ্ছে ইন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান লেবার। ফার্স্ট কারা? ইন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান লেবার। এই ইন্ডিয়ান ইন্ডেঞ্জার্ড লেবার কারা? এই যে এরা মূলত যখন সাউথ আফ্রিকাতে চিনির যে সুগার যে ইন্ডাস্ট্রি হচ্ছে, তাদের সেখানে কাজ করার জন্য, তারা লেবার হিসেবে কাজ করার জন্য মেইনলি 1890 এই টাইমটাতে, 90 এর দশকের টাইমটাতে তারা মেইনলি সাউথ ইন্ডিয়ার কিছু লেবার তারা গেছিল এখানে কাজ করার জন্য। তাহলে একটা টাইপ পেলাম ইন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান লেবার। সেকেন্ড একটা সম্প্রদায় ছিল মার্চেন্ট। কি? মার্চেন্ট। এরা মেইনলি ছিল মেহমান মুসলিম, মেইনলি ব্যবসায়ী। এদের সাথে সাথেই এই যে লেবাররা গেছিল তাদেরকে ফলো করে কিন্তু ওই টাইমে ওই জায়গাতে ওই জায়গাতে ব্যবসার জন্য গেছিল এই মেহমান মুসলিমেরা। আরেকটা ক্যাটাগরি ছিল যেটা এক্স ইন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান লেবার। এরা কি? এই যে এক্স ইন্ডেঞ্জার্ড লেবার যারা ছিল, তারা সেখানে কাজ করতে গেছে, কাজ করার পর যখন তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তারপর সেখানে সেটেল করে থেকে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা 3টে টাইপের ইন্ডিয়ান পেলাম ওখানে। এবং এই যে 3 টাইপের ইন্ডিয়ানরা ছিল, এরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এরা কিন্তু ছিল ইলিটারেট। যখন ইলিটারেট ছিল, এবং তারা ইংলিশটাও খুব ভালো জানতো না, নো নলেজ অ্যাবাউট ইংলিশ। তাহলে এই যে মানুষগুলোর সাথে গান্ধীজি কথা বললেন এবং তাদের দুর্দশার কথাগুলো জানতে গিয়ে তিনি দেখতে পেলেন তাদের উপর তো বর্ণ বৈষম্যের অত্যাচার যেমন হচ্ছে, সাথে সাথে তাদের কোনো ভোট দেওয়ার অধিকার নেই, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
তাদের যে জায়গায় থাকে সেই জায়গাটা কনজেস্টেড এলাকা, এবং তাদের কোনো স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা নেই, একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা বেঁচে আছে। এবং তাদেরকে রাত্রি 9টার পর তাদেরকে কোনো বেরোতে দেওয়া যাবে না, তারা খেতে পাক বা না পাক সেগুলো। তাছাড়াও যখন কাজের ক্ষেত্রে খবর নিয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ান লেবারদের কম বেতন দেওয়া হচ্ছে, যেখানে সাউথ আফ্রিকান যারা কাজ করছে তাদেরকে অনেক তার দ্বিগুণ পরিমাণে কম কম কাজ করে সাউথ আফ্রিকান লেবাররা বেশি পরিমাণে টাকা পেয়ে যাচ্ছে। তাই তিনি কি করলেন, এবং বিভিন্ন যখন ডিসেবিলিটির মধ্য দিয়ে এই যে মানুষগুলো, এই যে ভারতীয়রা বেঁচে আছে তাদেরকে একত্রিত করলেন। কি করলেন, গান্ধীজি তাদের একত্রিত করার চেষ্টা করলেন। এবং গান্ধীজি ধীরে ধীরে এই মানুষগুলো, এই যে ইন্ডিয়ানে চলে এদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে লাগলেন প্রত্যেকটা মানুষের কাছে। এবং গান্ধীজি তাদের মাঝে হয়ে উঠলেন নেতা। কেন, তাহলে গান্ধীজি তাদের মধ্যে নেতা হয়ে উঠছে কেন, তার মধ্যে গান্ধীজির কি এমন কোয়ালিটি আছে যে গান্ধীজি তাদের নেতা হয়ে উঠছে? বিকজ অফ, কারণ কি গান্ধী প্রথমত যেটা ওয়েল নোন ল, গান্ধীজি কিন্তু খুব ভালো লটাকে জানতেন ফার্স্ট। সেকেন্ড কি, গান্ধীজি ওয়েল নোন ইংলিশটা খুব ভালো জানতেন। এমনকি তার মানুষের মধ্যে মিশে যাওয়া, মানুষের মধ্যে তার নিজেকে মিলিয়ে দেওয়ার একটা যে প্রবণতা, সেটাও কিন্তু গান্ধীজির মধ্যে ছিল। এই গুণগুলোর জন্যই গান্ধীজি ধীরে ধীরে কি হলেন, তাদের নেতা হয়ে উঠলেন। এই মানুষগুলোর জন্য কি আন্দোলন করতে শুরু করলেন। তারপর 1903 খ্রিস্টাব্দে 1903 খ্রিস্টাব্দে গান্ধীজি শুরু করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্থাপন করলেন কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, গান্ধীজির সাউথ আফ্রিকার যে আন্দোলনটা সেটা দুটো পার্টে ভাগ করা যায়। একটা পার্ট হচ্ছে 1894 থেকে 1906 পর্যন্ত একটা পিরিয়ড, আর একটা পিরিয়ড 1906 থেকে 1913 এই একটা টাইম পিরিয়ড। গান্ধীজির দুটো ফেজ সাউথ আফ্রিকাতে, একটা হচ্ছে 1894 থেকে 1906, এবং সেই ফেজে 1903 খ্রিস্টাব্দে গান্ধীজি কি করলেন, নাটাল কংগ্রেস গড়ে তুললেন। এবং এই নাটাল কংগ্রেস এই বছরই 1903 খ্রিস্টাব্দে তিনি পাবলিশ করলেন ইন্ডিয়ান ওপিনিয়ন। কি করলেন, ইন্ডিয়ান ওপিনিয়ন। এই যে গান্ধীজি আন্দোলন গড়ে তুলছে, নাটাল কংগ্রেস গড়ে তুলছে, গান্ধীজি সত্যাগ্রহের জন্য ইন্সপিরেশন পাচ্ছে, তাহলে গান্ধীজি কি কি বই পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন? গান্ধীজি ইনফ্লুয়েন্সড বাই কি পড়ে ইনফ্লুয়েন্স, আনটু দ্য লাস্ট, জন রাস্কিনের আনটু দ্য লাস্ট, আর কি কিংডমস অফ গড, লিও টলস্টয়ের লেখা কিংডমস অফ গড, এবং থোরেসাসের একটা এসে সিভিল ডিসওবিডিয়েন্স। মেইনলি গান্ধীজি এই যে তিনটে বই, আনটু দ্য লাস্ট, কিংডম অফ গড এবং থোরেসাসের এসে সিভিল ডিসওবিডিয়েন্স, এইগুলো পড়ে গান্ধীজি ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ক্লিয়ার, কোশ্চেন আসতে পারে গান্ধীজি কি কি বই পড়ে বা কাদের থেকে তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন? তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন কি মেইনলি তিনটে বই, আনটু দ্য লাস্ট, কিংডম অফ গড এবং থোরেসাসের শেষে। ক্লিয়ার, দেন 1900, তাহলে ইনফ্লুয়েন্স বাই আমরা পেয়ে গেলাম। দেন 1906 থেকে 13 এই টাইম পিরিয়ডটাতে তিনি করলেন কি নাটাল সত্যাগ্রহ। কি করলেন, নাটাল সত্যাগ্রহ। তাহলে নাটাল সত্যাগ্রহ 1906 শুরু হলো। কি এই সাউথ আফ্রিকানদের বিরুদ্ধে তিনি প্রোটেস্ট করতে লাগলেন এবং শুরু হয়ে গেল কি নাটাল সত্যাগ্রহ। ক্লিয়ার, এবং 1907 খ্রিস্টাব্দে গান্ধীজি এই সাউথ আফ্রিকায় গড়ে তুললেন ফিনিক্স ফার্ম। কি গড়ে তুললেন, ফিনিক্স ফার্ম। কোথায়, নাটাল বা নিয়ার ডারবান বা জোহান্সবার্গ। তিনি কি করলেন, এই যে ফিনিক্স ফার্ম গড়ে তুললেন
1907 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবং এই যে ফিনিক্স ফার্মটা গান্ধীজি গড়ে তুলেছিলেন, এই ফিনিক্স ফার্মটা গড়ে তোলার ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছিলেন বা ইন্সপায়ার্ড বাই হুম? গান্ধীজি এই ফিনিক্স ফার্মটা গড়ে তোলার জন্য ইন্সপায়ার্ড হয়েছিলেন জন রাস্কিনের লেখা কি আনটু দ্য লাস্ট থেকে। আনটু দ্য লাস্ট, তাহলে ইন্সপায়ার্ড বাই কি গান্ধীজি ইন্সপায়ার্ড হয়েছিলেন এই ফিনিক্স ফার্ম তৈরি করার জন্য কোথা থেকে? আনটু দ্য লাস্ট। কার লেখা? আনটু দ্য লাস্ট হচ্ছে লিও টলস্টয়। আনটু দ্য লাস্ট কার লেখা? আনটু দ্য লাস্ট হচ্ছে জন রাস্কিনের লেখা। এই জন রাস্কিনের লেখা আনটু দ্য লাস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে গান্ধীজি 1907 সালে কি করেছিলেন? এই ফিনিক্স ফার্মটা গড়ে তুলেছিলেন। ক্লিয়ার? এবং 1910 সালে 1910 সালে গান্ধীজি কি করলেন? 1910 সালে গান্ধীজি টলস্টয় ফার্ম গড়ে তুললেন। কি 1910 সালে গান্ধীজি টলস্টয় ফার্ম। 1904 সালে যেখানে তৈরি করেছিলেন কি ফিনিক্স ফার্ম, এবং 1910 সালে গান্ধীজি তৈরি করলেন টলস্টয় ফার্ম। এবং এই যে দুটো ফার্ম মেনলি তৈরি করেছিল গান্ধীজি, এর মেন উদ্দেশ্য কি ছিল? এই দুটো ফার্ম তৈরি করার পিছনে গান্ধীজির মেন উদ্দেশ্য একটাই ছিল, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বয়েজ এন্ড গার্লস। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যাতে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, এডুকেশন থাকবে, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি থাকবে, খেলাধুলো করবে, হাতের কাজ শিখবে, মানে একটা ছেলে বা একটা মেয়ে যাতে পুরোপুরি ভাবে সে নিজেকে ডেভেলপ করে তুলতে পারে। গান্ধীজির এই যে দুটো ফার্ম গড়ে তোলার পিছনে মেন কারণ ছিল এটাই, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ বয়েজ এন্ড গার্লস। সেখানে রান্না করা থাকতে পারে, কার্পেন্ট্রি থাকতে পারে, স্পোর্টস থাকতে পারে, অ্যাথলেটিক থাকতে পারে। এইভাবে গান্ধী চেয়েছিলেন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে সুস্থ সবলভাবে গড়ে তুলতে। তার জন্যই গান্ধীজি এই দুটো ফার্মকে গড়ে তোলেন। এবং এই যে দুটো ফার্ম লাস্ট কাজ করেছিল টিল 1930, 1913 সাল পর্যন্ত। ক্লিয়ার? 1913 সাল পর্যন্ত গান্ধীজির এই দুটো ফার্ম মেনলি এখানে কাজ করেছিল। দেন 1915 খ্রিস্টাব্দে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে ফিরে এলেন গোপাল কৃষ্ণ গোখলের রিকোয়েস্টে। কি রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। কি সাউথ আফ্রিকা থেকে তিনি ফিরে এলেন 1915 খ্রিস্টাব্দে। এবং কার রিকোয়েস্টে? অন দ্য রিকোয়েস্ট অফ গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলের রিকোয়েস্টে তিনি ফিরে এলেন। এবং 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে এসেই যখন ফিরে এলেন, সেই সময় ব্রিটিশরা তাকে উপাধি দিল কাইজার ই হিন্দ। কাইজার ই হিন্দ উপাধি দিলেন কত খ্রিস্টাব্দে? 1915 খ্রিস্টাব্দে। এবং 1915 খ্রিস্টাব্দে তিনি যখন ভারতে ফিরে এলেন, সবরমতী নদীর তীরে তিনি গড়ে তুললেন সত্যাগ্রহ আশ্রম। কি গড়ে তুললেন? সত্যাগ্রহ আশ্রম। কোথায়? অন দ্য ব্যাংক অফ সবরমতী রিভার। সত্যাগ্রহ আশ্রম গড়ে তুললেন কোথায়? 1915 খ্রিস্টাব্দে সবরমতী নদীর তীরে। ক্লিয়ার? তাহলে এই যে গান্ধীজির ইতিহাস, এইগুলো ভারতে এন্ট্রি নিল, এবং এখান থেকে শুরু হচ্ছে গান্ধীজির ভারতের রাজনৈতিক ইতিহাস। এই জায়গায় গান্ধীজি তারপরে এসে 1917তে চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে গান্ধীজি তার রাজনৈতিক জীবন শুরু করলেন ভারতবর্ষে। আর পরবর্তী ক্লাসে এই চম্পারণ সত্যাগ্রহ
খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, পরবর্তী যে ক্রোনোলজি প্রত্যেকটা আমরা এইভাবেই আলোচনা করব। ক্লিয়ার? আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আজকের মতো শেষ করছি এখানেই। আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।